আজ কয়েকদিন পরে আপনাদের সামনে উপস্থিত হলাম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। পশ্চিমবঙ্গ জুড়ে যা চলছে তার প্রভাব রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়েছে। আগামী 27 তারিখ 27শে আগস্ট ছাত্র সমাজের পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে নবান্ন চলো অভিযানে ডাক দেওয়া হয়েছে। প্রসঙ্গ পরে আসছি, তার আগে আরজিকর প্রসঙ্গে দু একটা কথা, যে কথাগুলি খুবই উল্লেখযোগ্য। যেমন সিবিআই এই ইনভেস্টিগেশনটা করছে, সিবিআইকে হাইকোর্ট দায়িত্ব দিয়েছে। তারপরেও বেশ কিছুদিন চলে যাওয়ার পরেও মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে যে সিবিআই ঠিকঠাক কাজ করতে পারছে না। আমরা জানি দিল্লির নির্ভয়া কাণ্ড কত বছর লেগেছিল সিবিআইকে সমাধান করতে। সমাধান করার মানসিকতা নিয়ে সিবিআই এগোচ্ছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এই যে অধ্যায়, এই যে ইনভেস্টিগেশনের অধ্যায়, তার অনেকগুলি স্টেপ থাকে, অনেক কিছু তাকে করতে হয়। সিবিআই দিয়ে দিলাম মানে সিবিআই আজকে দিলাম কালকেই সমস্যার সমাধান করে দিবে, সেরকম ব্যাপারটা নয়। তাছাড়াও সোশ্যাল মিডিয়া জুড়ে এবং নানা রকম সুপ্রিম কোর্টেরও যেটা দেখলাম সমালোচনা, যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এটা সুপ্রিম কোর্ট বলছে। তো সুতরাং সিবিআইকে অনেক কিছু কষ্ট করে এগোতে হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। তো অধৈর্য হওয়ার কিছু নেই। কয়েকটা পয়েন্টের কথা আমি উল্লেখ করছি, যে পয়েন্টটা আমরা বাঙালি, আমরা হিন্দু, আমাদের কিছু কিছু রিচুয়াল থাকে। মারা গেলে, কেউ মারা গেলে, পরিবারের কেউ মারা গেলে আমাদের কিছু কিছু রিচুয়াল থাকে, সেইগুলি আমরা করি। আমার এক্ষেত্রে প্রশ্ন যে অভয়া বা তিলোত্তমা যে নামেই ডক্টর মেয়েটিকে ডাকা হচ্ছে, সেই মেয়েটার যে শেষকৃত্য, সেই শেষকৃত্যেতে কি তার বাড়ির লোকজন বা আত্মীয় স্বজনরা উপস্থিত ছিল, নাকি শুধু পুলিশ দিয়েই তার দেহটা দাহ করা হয়েছে? সংবাদ মাধ্যম সূত্রের খবর, ডিসি মিস্টার গুপ্তা, অভিষেক গুপ্তা, নান্টু ঘোষ এবং নির্মল ঘোষ টিএমসির, এরাই নাকি শবদেহটি দাহ করেছে। কোনো আত্মীয় স্বজন সেখানে ছিল না। এবং এই অভিযোগটি তুলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতরাং তিনি তথ্য প্রমাণ সহ ভিডিও আকারে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন যে দেখুন কত বড় ষড়যন্ত্র, যে তার বাড়ির লোকজন সেখানে নেই। তো একটা মেয়ে বা একটা ছেলে যেই মারা যাক, শ্মশানে পরিবারের তরফের কিছু রিচুয়াল থাকেই, ব্রাহ্মণদের, কায়স্থদের, শূদ্র, রাজবংশী সবারই থাকে। এটা বলার অপেক্ষা রাখে না। আমরা হিন্দু মতে কিছু কিছু রিচুয়াল থাকে। অনেকেই প্রশ্ন করছে যে মেয়েটি সেই সব জিনিসগুলি সম্পূর্ণ হয়নি। এবং আজকে কিন্তু এইটা শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু সেটাই তথ্য দিয়ে, ভিডিও ফুটেজ দিয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করেছে। এটা গেল একটা পার্ট। তো এখানে একটা কোশ্চেন থেকে যাচ্ছে যে রিচুয়ালটা কি সম্পূর্ণ হয়েছিল? দ্বিতীয় পার্ট, মেয়েটির বাবা মা আমরা যতই দেখছি, তারা বিশেষ করে আমি যতটুকু দেখেছি, আমার মনে হয়েছে যে অনেকটাই ভীত সন্ত্রস্ত, সেই মতো কথাও বলছে না, এড়িয়ে যাওয়া কথা বলছে,
দেখুন, ওনাদের যা যাওয়ার তো চলে গেছে, মেয়েটি আর তো ফিরে পাবে না। সে এখন সিবিআই করুক, সিআইডি করুক, সিট গঠন করে তদন্ত হোক, মেয়ে তো আর ফিরে আসবে না। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে বাবা মাকে কি কোনো কারণে বা কোনো রকমভাবে কি তাদেরকে ভয় দেখানো হয়েছে, বা অন্য কোনো বা কিছু মুখ খুলতে বারণ করা হয়েছে, বা অন্য কোনো ইঙ্গিত টিঙ্গিত দেওয়া হয়েছে? কারণ সাধারণত যেটা দেখা যায়, কোনো মৃতের পরিবারের একটা কিন্তু থাকেই একটা আক্রোশ বা একটা মানে প্রতিহিংসা পরায়ণতা একটা কিন্তু দেখাই যায়। কারণ একমাত্র মেয়ে, তাকে হারিয়ে তার বাবা মা অনেকটাই যেন সহজ সরলভাবেই জীবনটা কাটাচ্ছে। বলছে তার মা কাঁদছে, কিন্তু সেই কান্নাটাও কিন্তু ক্ষণস্থায়ী। আনন্দবাজার এবিপি আনন্দের রিপোর্টারের সঙ্গে গতকালকে একটা ইন্টারভিউ দেখলাম তার মায়ের। আমার কেন জানি না মনে হচ্ছে যে তারা ভীত সন্ত্রস্ত। এখানেও আমার একটা কোশ্চেন থেকে যাচ্ছে। দ্বিতীয় কথা, যে সিবিআই তদন্ত নেওয়ার পরে যে ইস্যুগুলি সামনে এসছে, সেই ইস্যুগুলিকে ছেড়ে দিয়ে প্রিন্সিপালকে নিয়েই পড়ে আছে। তাকে ডাকছে, 10 ঘন্টা 12 ঘন্টা ইন্টারোগেশন হচ্ছে, ছেড়ে দিচ্ছে, আবার ডাকছে, আবার ছেড়ে দিচ্ছে, আবার ডাকছে, আবার ছেড়ে দিচ্ছে। এই করে 5-6 দিন চলার পরে কালকে পলিগ্রাফ টেস্টের জন্য সুপ্রিম কোর্টের অর্ডারের উপরে সিবিআই শিয়ালদা কোর্টে আবেদন করেছে। এবার দেখার যে আবেদনে সাড়া দেয় কিনা। পলিগ্রাফ বা পলিগ্রাম যেটাই বলি, সেই টেস্টটা কতটা কার্যকর হবে, কতটা এই ক্ষেত্রে কতটা কার্যকর হবে। আমার তো মনে হয় পলিগ্রাফ টেস্ট, আমি যা বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত শুনছিলাম, খুব একটা কার্যকর হবে না। এবং পলিগ্রাফ টেস্টের থেকেও নার্কো টেস্টটা নাকি বেশি কার্যকর হয়। তো জানি না পলিগ্রাফ টেস্টের পরে নার্কো টেস্ট হবে কি না তাদের। আর তাছাড়া এর আগের যে ভাইস প্রিন্সিপাল ছিলেন, ডেপুটি প্রিন্সিপাল মিস্টার আলী কিন্তু গত 2-3 বছর ধরে এই ব্যাপারগুলি নিয়ে লড়ে যাচ্ছিলেন। কিন্তু যার বিরুদ্ধে লড়ে যাচ্ছিলেন তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হচ্ছিল, আর উনাকে পানিশমেন্ট পোস্টিং দেওয়া হচ্ছিল। আরজিকর থেকে তুলে মেডিকেল বোর্ডে বসিয়ে দেওয়া হলো। সেখানেও তিনি যখন মুখ্যমন্ত্রীর ডাইরেক্ট মেডিকেল যে আছে, গ্রিভেন্স সেল আছে, সেইখানে যখন তিনি প্রতিবাদপত্র পাঠালেন, ওখান থেকে তুলে তাকে মুর্শিদাবাদে পাঠিয়ে দেওয়া হলো। এসব কি সিবিআই কি দেখতে পাচ্ছে না, নাকি দেখেও দেখছে না? মাঝখানে হঠাৎ করে দেখি সিবিআইয়ের মানে সংবাদ মাধ্যমেই দেখতে পেলাম সিবিআইয়ের একটা চিঠি বাইরে বেরিয়ে গেছে। সিবিআইয়ের ডেপুটি কমিশনার বলছেন যে না, এখানে কাজ করা যাবে না, এখানে অনেক চাপ আসছে। পরবর্তীকালে আবার সিবিআই যদিও সেটাকে ওর যে ক্ল্যারিফিকেশান দিয়েছে যে না, এরকম কোনো চিঠি আমাদের হয়নি। জানি না, হতেও পারে বা নাও হতে পারে, নাম পরিবর্তন করেও হতে পারে। যত বড় ঘটনা, দেখুন, রাষ্ট্র বিরুদ্ধে একটা ডাক এসছে, রাষ্ট্রের বিরুদ্ধে 27 তারিখে নবান্ন চলো। এই যে রাষ্ট্রবিরোধী ডাক, আর এক দফা এক দাবি, পদত্যাগ করতে হবে মমতার, এই যে দাবিটা বা এই যে স্লোগানটা, এটা কিন্তু আজকে ভাইরাল। প্রত্যেকটা দেশে এর প্রতিবাদ চলছে। আজকে মৃত মেয়েটির, ডক্টর মেয়েটির বাবা মা বলেছে যে আমার সমস্ত
স্টুডেন্টরাই, ডাক্তারি স্টুডেন্টরাই, সে ছেলে হোক মেয়ে হোক, সবাই আমার ছেলে মেয়ের মতো। ঠিকই আছে, আমাদেরও মনে হয়, আমারও মেয়ে আছে, ছেলে আছে, আমিও মনে করি তাই, যে আমার সন্তানের মতনই সেও ছিল। তো প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে বিচার চাইবো না আমি? আমার মেয়ে হত্যা হয়ে গেল, আমি সেইভাবে বিচার চাইবো না? আমি চুপচাপই মোটামুটি ঠিক আছে চলছে তো, হ্যাঁ সিবিআই, আমি একটা ভালো এজেন্সি চাইছিলাম, সিবিআইকে দিয়েছে। আমি একটা ভালো করেছিলাম, এসআইটি করেছে। আমি অমুক। এটা একটা পিতা বা মাতার কথা হতে পারে না। একটা পিতা বা মাতা যে তার সন্তান হারিয়েছে, তার কথা হতে পারে না। অবাক হয়ে যাচ্ছি তাদের পিতা মাতার কথা শুনে। আপনারাও লক্ষ্য করে দেখবেন, তার পিতা মাতা কিন্তু অতটা, ঠিক আছে শোকাতুর, আমি মানি। আপনারা হয়তো বলবেন যে শোক, কিন্তু শোক বলে সাংবাদিকদের কাছে আমি বাইট দিচ্ছি, আমি নানা রকম কথা বলছি, কিন্তু সেইখানে তো আমার শোকের ইয়েটা আমি সেইভাবে প্রকাশ করছি না। সুতরাং কোশ্চেনটা উঠছে। বাবা মার তরফ থেকে আমার মনে হয় দাবিটা আরও স্পষ্ট হওয়া দরকার ছিল। আরও স্পষ্ট দাবি হলে আমার মনে হয় আন্দোলনটাও আরও জোরদার হতো। আজকে তার বাবা মা বলেছেন যে আমি আরজি করে ছেলেমেয়েদের সঙ্গে গিয়ে বসবো। আরজি করে যেসব ডাক্তাররা আছেন, শুভেন্দু অধিকারী তাকে ওয়েলকাম করেছে, আমরাও ওয়েলকাম করছি যে হ্যাঁ আসুন, বসুন, আন্দোলন জোরদার করুন। 27 তারিখের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আপনার মেয়েকে সামনে রেখেই, আপনাদের মেয়েকে সামনে রেখেই আন্দোলন। যে দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ আর নবান্ন চলো। এবার এই ডাকটা কিন্তু কোনো পার্টি, অরাজনৈতিক একটা ডাক, কোনো পার্টি ডাক দেয়নি। একটা বাড়ি থেকে প্রতিটা বাড়ি থেকে একজন করে যেতে হবে, প্রতিটা বাড়ি থেকে একজন করে যেতে হবে, নিজের খরচে যেতে হবে, নিজের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা নিজেকে করতে হবে। অরাজনৈতিক ডাক। ইন্টেলিজেন্স, ওয়েস্ট বেঙ্গল ইন্টেলিজেন্সের কি খবর আছে জানি না, বলতে পারবো না যে তারা কোনো কত সংখ্যায় লোক হবে সেটা বলতে পারবে না, বলতে পারছে কিনা বা বলেছে কিনা জানি না। তবে আমি মনে করি যে অন্ততপক্ষে 40-50 লক্ষ লোক তো হবেই। এই 40-50 লক্ষ লোকের কলকাতা সেদিন ভিড়টা মানে সেই প্রেশারটা সামলাতে পারবে তো কলকাতা 27 তারিখে? হ্যাঁ, তবে একটা কন্ডিশানে ওরা করেছে যে 26 তারিখের মধ্যে যদি মমতা ব্যানার্জি পদত্যাগ করেন, তাহলে তারা আর 27 তারিখে নবান্ন চলো অভিযানটা করবে না, ওটা তাহলে ক্যান্সেল হয়ে যাবে। বিভিন্ন দলই কিন্তু নেমেছে, কালকে বিজেপি স্বাস্থ্য ভবন অভিযান ছিল, সেটা আমরা দেখলাম, বেশ জোশ নিয়েই আন্দোলনটা হয়েছে। কিন্তু আন্দোলনকারীদের মধ্যে অনেকের বক্তব্য শোনা গেল যে এটা একটা নাটক, এবং দিল্লি থেকে মিস্টার বানসালও বলেছে যে এই ধরনের নাটক করার কোনো দরকার নেই যদি আন্দোলনটা সঠিকভাবে না করে। বিজেপির কিন্তু প্রবক্তা, তো বানসাল উনিও বলেছেন যে এইভাবে নাটক না করে যদি আন্দোলনের মতো না করতে পারা যায়, তাহলে আন্দোলন করার দরকার নেই। অক্সিজেন পেয়ে যায়, এসবে অক্সিজেন পেয়ে যায় সরকার, শাসক এতে অক্সিজেন পেয়ে যায়। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন অক্সিজেন দেয়? কালকে আমরা দেখলাম গতকাল যে ওই বড় বড় নেতা যারা, তারা কিন্তু গিয়ে ওই মানে হাত ধরে ধরে পুলিশ ধরে নিয়ে গিয়ে তুলে দিল ওই গাড়ির মধ্যে। আবার এদিকে ডক্টর সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের মতো, অগ্নিমিত্রা পালদের মতো যারা নেতৃস্থানীয় আছেন, তাদেরকে কিন্তু পুলিশ স্পর্শও করলো না, অথচ তারা স্বাস্থ্য ভবনের সামনে 50 মিটার দূরে দাঁড়িয়ে বক্তব্য রাখলো। তো এটা যারা গেছিলো তারা অনেকেই বলেছে এটা নাটক, হ্যাঁ, এটা আন্দোলনটা হয়নি। আমি যদি এই আন্দোলনটার দায়িত্বে থাকতাম না, তাহলে আমি একটাই জিনিস করতাম,
যে এই যে পার্টির যে যারা সৈনিক তাদের মনোবলটা এতে ভেঙে যায়। আমি যেটা করতাম সেটা হচ্ছে গিয়ে অন্তত পক্ষে 5 থেকে 10 জনের একটা ডেলিগেশন, সেখানে সুকান্ত মজুমদার থাকুক, শুভেন্দু অধিকারী থাকুক, অর্জুন সিং থাকুক, অগ্নিমিত্রা পাল থাকুক, দেবশ্রী চৌধুরী থাকুক, আরও কেউ কেউ যদি থাকতে চায়, অমিত মালব্যও ছিল কালকে, অমিত মালব্যও থাকুক। আমরা পুলিশের কাছে এইটুকুই বলতাম যে আমি যদি থাকতাম আমি এইটুকু বলতাম যে আমরা এই 5-7 জন 10 জন ভেতরে যাব, বাকিরা কেউ যাবে না, আইন শৃঙ্খলার কোনো বিঘ্নিত হবে না। আমরা যাব, স্বাস্থ্য ভবনের সুপারের সঙ্গে কথা বলবো, আমরা আমাদের দাবি পেশ করে আমরা বেরিয়ে আসব। আমার মনে হয় এতে পুলিশ কোনো আপত্তি করতো না। 2-4 জন 5 জন 7 জন, আর কালকে পুলিশের ভূমিকাও তো দেখলাম, ব্যারিকেডে কোনো ব্যবস্থা ছিল? পুলিশ যে মবটা সামলানোর জন্য যে ব্যবস্থা, তার মানে এটা জানাশোনা একটা কেস, না জল কামান, না কাঁদানে গ্যাস, কিচ্ছুর ব্যবস্থা নেই, পুলিশও লাঠি নিয়ে। তাহলে বুঝতে পারছেন এ কতটা সাজানো নাটক ছিল এটা সম্পূর্ণটাই। আমি বসে বসে দেখেছি আর অ্যানালিসিস করেছি যে এটা এই ধরনের ভাড়ামি বিজেপি কেন করে, এই ধরনের ভণ্ডামি ভাড়ামি এইসব করে নিচুতলা যারা আছে তাদের কিন্তু মনোবলটা নষ্ট হয়ে যায়, নিচুতলা যারা সৈনিক তাদের মনোবলটা নষ্ট হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে অনায়াসেই 1টা 2টো 3টে 4টে ব্যারিকেড ভেঙে দিল, অথচ ঠিক স্বাস্থ্য ভবনের 20 মিটার আগের যে ব্যারিকেডটা সেটা ভাঙার কোনো চেষ্টাই করলো না। সবাই ওখানে বসে পড়ল, কোনো চেষ্টা করলো না। সবাই তখন সংবাদ মাধ্যমের কাছে বাইট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু মানুষ এটা দেখতে চায় না, মানুষ চায় প্রকৃত আন্দোলন। প্রকৃত আন্দোলনটা কি? ঠিক আছে, শান্তিপূর্ণ আন্দোলন করব, আমি ওদেরকে কাউকে ঢুকতে দেব না, কোনো আমার সাথে যারা আছে তারা সবাই বাইরে থাকবে। আমরা যারা 5 জন 7 জন 10 জন নেতা প্রমুখ আছি, আমরা তারা পুলিশের পারমিশন নিয়ে আমরা সুপারের সঙ্গে কথা বলবো, বা সুপার থাক বা স্বাস্থ্য ভবনের যে শীর্ষ কর্তা তার সঙ্গে কথা বলবো, দেখি তো পুলিশ কি করে আটকায়। পুলিশ দেয় না, তখন আন্দোলনটাকে আমি জোরদার করব যে আমরা তো সবাই যাব না, আমরা যাব মাত্র 5-7-10 জন, কেন আপনি সেখানে আটকাচ্ছেন? দেখেছেন? দেখেননি। তো সুতরাং কি বলবেন? যাই হোক, যা বলার আপনারা কমেন্টে বলবেন। আমি যতটুকু অ্যানালিসিস করতে পেরেছি সেটুকুই আপনাদের জানালাম। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি তুষার ভট্টাচার্য, আর এতক্ষণ আপনারা দেখলেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনারা আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি প্রকৃতই আপনাদের কাছে